এইমাত্র পাওয়া গরম খবর, রাজনীতিতে আসছেন শর্মিলা। বিএনপির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি। কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথিকে নিয়ে বিএনপিতে নানা গুঞ্জন। আগামীতে বিএনপির ভোটে অংশ নেওয়ার পরিস্থিতি তৈরি হলে দলের নেতৃত্বে কে থাকবে, এমন জোর আলোচনা যখন রাজনৈতিক মহলে, তখন হঠাৎ করে কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথির রাজনীতিতে আসা নিয়ে চলছে নানা আলোচনা। ভারতের জন্যই ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। দেশটি এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক হিসেবে কাজ করছে। দেশে চলমান নানা আন্দোলনে বিএনপির ভূমিকা কি তা নিয়ে ছিল আশা। কোটা বিরোধী আন্দোলন, শিক্ষকদের আন্দোলন কিংবা দ্রব্যমূল্য ও গ্যাস সংকট নিয়ে বিএনপির অস্পষ্ট অবস্থান অবশেষে এখন স্পষ্ট। কোনো ব্যর্থতা কিংবা অনিয়মের কারণে নয়, সবার সাথে আলোচনা করে নিয়ম মেনেই বিলুপ্ত করা হয়েছে মহানগর বিএনপি কমিটি। আওয়ামী লীগ এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক থাকবে না। এটার জন্য দায়ী শেখ হাসিনা নিজেই, এটার জন্য দায়ী তাদের ভ্রান্ত পলিসি। সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতা দায়ে একের পর এক কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। মূল দলের বিভিন্ন ইউনিটের পাশাপাশি ভাঙা হচ্ছে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটিও। সরকারের পতন নয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছে দলটি। এই লক্ষ্যে জাতিসংঘের হস্তক্ষেপের জন্য কূটনৈতিক পাড়ায়ও তৎপরতা বেড়েছে দলটির শীর্ষ পর্যায়ে নেতাদের। কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে বিএনপি। এই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজনীতিতে শর্মিলা সিথির যেমন আগ্রহ বাড়ছে, তেমনই বেগম খালেদা জিয়াও তাকে রাজনৈতিক বিষয়ে মনোযোগ দেওয়ার ব্যাপারে প্রশ্রয় দিচ্ছেন। তারেক জিয়া সৈয়দা শর্মিলা রহমান সিথিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে চাইছেন। তারেক মনে করছেন সিথি দেশে এলে হতোদ্যম নেতাকর্মীরা চাঙা হবে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে বিশেষ অংশ বিশেষগুলো দেখেছেন তা দেখেই কিন্তু বুঝতে পারছেন আজকের নিউজটি ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। সেই সাথে দর্শক, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা আপনার দেখা অত্যন্ত জরুরি। দর্শক, তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখানো হয়েছে তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। শর্মিলা রহমান সিথি প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী। তিনি থাকেন লন্ডনে। তার দুই সন্তান সেখানেই লেখাপড়া করেন। বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করেন। বিভিন্ন সময় বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় তিনি লন্ডন থেকে ঢাকায় ছুটে এসেছেন। রাজনীতিতে তার মনোযোগ বাড়ছে এমন গুঞ্জন উঠেছে বিএনপির মধ্যে। বিএনপিতে এখন নতুন করে সিথিকে নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। বেগম খালেদা জিয়ার আগ্রহেই সিথিকে সামনে আনা হয়েছে কিনা তা নিয়ে গুঞ্জন চলছে বিএনপির বিভিন্ন অঙ্গনে। সাম্প্রতিক সময়ে শর্মিলা রহমান সিথি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলছেন। তিনি গত 2 দিনে তার স্থায়ী কমিটির অন্তত 5 জন সদস্যের সাথে কথা বলেছেন। যদিও স্থায়ী কমিটির একজন সদস্য শর্মিলা রহমান সিথির সাথে কথা বলার বিষয়টি স্বীকার করে বলেছেন, এটি বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং চিকিৎসা বিষয়ে রাজনৈতিক বিষয় নয়। তবে বিভিন্ন সূত্র বলছে, রাজনীতিতে শর্মিলা সিথির যেমন আগ্রহ বাড়ছে, তেমনি বেগম খালেদা জিয়াও তাকে রাজনৈতিক বিষয়ে মনোযোগ দেওয়ার ব্যাপারে প্রশ্রয় দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে অন্তত 2টি কমিটি গঠনের ক্ষেত্রে শর্মিলা সিথিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়াও শর্মিলা সিথি এখন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং দলের কর্মসূচি কি ধরনের হওয়া উচিত তা নিয়ে বার্তা দিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শর্মিলা সিথি রাজনীতিতে আরো মনোযোগী হবে বলে ধারণা করা হচ্ছে। শর্মিলা সিথি বিভিন্ন সময় নানা রকম ঝুঁকি নিয়ে দেশে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে, এমনকি এভারকেয়ার হাসপাতালে থেকেছেন, সেবা করেছেন। বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে, শাশুড়ির প্রতি সিথির এই ভালোবাসা এবং দায়িত্ববোধ বেগম জিয়াকে মুগ্ধ করেছে। বিএনপির নেতাদের মধ্যেও সিথি নতুন করে সম্মান কুড়িয়েছেন। শর্মিলা সিথি বিএনপির রাজনীতিতে নতুন নন। তার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আর এ কারণেই শেষ পর্যন্ত যদি সিথি বিএনপির নেতৃত্বের গুরুত্বপূর্ণ জায়গা দখল করেন তবে অবাক হওয়ার কিছু থাকবে না। আমরা কি খেয়াল করছি সাম্প্রতিক সময়ে দুর্নীতি বিরোধী এক ধরনের অ্যাকশনে আছে সরকার? এটা দেখা যাচ্ছে। মানে বিচার সম্পর্কে একটা কথা বলা হয়, বিচার হলেই হয় না, জাস্টিস বলা হয়। সেটা যে হয়েছে সেটা দৃশ্যমানও হতে হয় মানুষের সামনে। ঠিক এই ধরনের একটা ব্যাপার, যে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এরকম একটার পর একটা ঘটনা আমাদের সামনে আসছে এবং আমাদেরকে জানতে দেওয়া হচ্ছে। এখন কেউ প্রশ্ন করতে পারেন, আমরা কি নাকি অন্য কোনো অডিয়েন্স আছে? সেই প্রশ্নটাই একটু জবাব হিসাবে খুঁজতে চাইব এই ভিডিওতে। আমি কয়েকটা সাম্প্রতিক ঘটনাকে একটু একত্র করে জাস্ট নিউজের অল্প একটু হেডলাইন এবং কোনো কোনো ক্ষেত্রে সামান্য একটু পড়ি। যেমন ধরুন, পুলিশের সাবেক কর্মকর্তা শামসুদ্দোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট। উনি অতিরিক্ত আইজিপি ছিলেন, অতিরিক্ত মহাপরিদর্শক। তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে তাদেরকে চার্জশিট দিয়েছে দুদক। এটা আমাদের সামনে মিডিয়াতে এসছে। তাদের বিরুদ্ধে 66,48,69,81 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এবং আমরা এখানে দেখেছি যে তার স্ত্রীর অ্যাকাউন্টে সম্পদ অনেক বেশি। প্রায় সব দুর্নীতিগ্রস্ত যেসব লোকজন লুটপাট করেন তাদের স্ত্রীর নামেই অনেক বেশি সম্পদ রাখা হয়, সেটা আমরা জানি। এটা একটা খবর। এবং এই ভদ্রলোকের বিরুদ্ধে, এই ভদ্রলোককে নিয়েই আলাদা করে হয়তো কথা বলা যেতে পারতো। একজন অ্যাডিশনাল আইজিপি, পুলিশের জাস্ট সর্বোচ্চ পদটার নিচের পদটা, দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা একজন মানুষ কিভাবে এই পরিমাণ সম্পদ অর্জন করেছেন, এবং এগুলো তো দুদক যেগুলো স্পেসিফিক পেয়েছে, কনক্রিট প্রমাণ পেয়েছে সেগুলো। এছাড়াও এর বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে, বিভিন্ন পত্রপত্রিকায় এসছে। এর মধ্যে ইভেন একটা গুলশানে একটা 200 কোটি টাকা
মূল্যমানের বাড়ি নিজ দখলে রেখে দেওয়ার অভিযোগ আছে। এটা আমি আজকে ওনাকে নিয়ে আলাদাভাবে করতে চাইছি না, তাই আমি আরও কিছু খবর, যেমন গতকালই খবর আসলো কাস্টমস কমিশনারের বসুন্ধরার 9 তলা বাড়ি ও 2 ফ্ল্যাট জব্দের আবেদন, এটা দুদক করেছে। এখানে দুর্নীতি মানে আবেদনের শুনানি করেছিল কোর্টে গিয়ে, সেখানে তার কী ছিল, বসুন্ধরা একটি 9 তলা বাড়ি ও রাজধানীতে থাকা 2টি ফ্ল্যাট ও 3টি বাণিজ্যিক স্পেস তার অধিকারে আছে। দুদক শুনানি করে এগুলো জব্দ করে রাখার জন্য আদেশ দিয়েছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে কমিশনার মোহাম্মদ এনামুল হক, কাস্টমস কমিশনার। তার বিরুদ্ধে এই আদেশ এসছে, আমরা বুঝতে পারি কতটুকু সম্পদ এখানে আছে। ঠিক এর মধ্যেই একদিন আগে খবর, এনবিআর ও সহজের সাবেক কর্মকর্তা স্বামী স্ত্রীর নামে দুদকের মামলা। রাজস্ব বোর্ডের সাবেক সহকারী পরিচালক বদরুন্নাহারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই দিনে তার স্বামী সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমদের বিরুদ্ধে দুদক মামলা করেছে। মানে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 7 কোটি টাকার সম্পদ পেয়েছে। এছাড়া বদরুন্নাহার 1 কোটি 30 লাখ টাকার সম্পদের মিথ্যা তথ্য দিয়েছেন। তাদের ছেলে আসিফ মাহমুদ ওরফে আসিফ হাসানের মালিকাধীন গ্লোবাল কনসেপ্ট একটি প্রতিষ্ঠানে পাওয়া গেছে, এরকম তথ্য আছে। বিস্তারিত যাচ্ছি না আজকে। কর্মকর্তা ফয়সাল এনবিআর থেকে অবমুক্ত। আবার এনবিআরের আরেকজন, মানে মতিউরের পর, মতিউর এনবিআরকে আমাদের সামনে ভীষণভাবে নিয়ে এসছে, তারপর আরেকজন, তার নাম হচ্ছে কাজী আবু মাহমুদ ফয়সাল, তাকে আনা হয়েছে, ওনাকে অবমুক্ত করা হয়েছে। 27 জুন বৃহস্পতিবার ঢাকার আদালতের কাছে কাজী আবু মাহমুদ ফয়সালের অবৈধ সম্পদ অর্জনের বিবরণ তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন। তবে এই ঘটনার পর তিনি এনবিআর অফিস করেননি বলে জানা গেছে। দুবেদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কাজী ফয়সাল ও তার স্ত্রীর নামে ঢাকা নারায়ণগঞ্জে 5 কাঠা 2টি প্লট, শ্বশুরের নামে থাকা ঢাকার রমনা এলাকায় একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ে শাশুড়ির নামে 10 কাঠা প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। সো এখানেও আমরা খেয়াল করছি তার বিরুদ্ধে দুদক কাজ করেছে। এছাড়াও এই কর্মকর্তাও তার আত্মীয় স্বজনের নামে থাকা 19টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে থাকা 87টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন। তার মানে এখানেও একজন এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আরেকটা জিনিস আমি একটু যোগ করে রাখতে চাই, এটা ঠিক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে না, একজন সহকারী পুলিশ সুপার চাকরি হারিয়েছেন দুর্নীতি ও অসদাচরণের দায়ে। এখানে এক ধরনের ব্ল্যাকমেইলিংয়ের হিস্ট্রি আছে, আমি সেই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এসব আচরণ পুলিশের কাছে ডাল ভাত, আমরা জানি বুঝি, কিন্তু এই ক্ষেত্রে এই ভদ্রলোকের চাকরি গেল। এবং যেটা সবচেয়ে জরুরি কথা, এটা মিডিয়ায় আনা হলো, জানানো হলো। এই কয়েকটা ঘটনা খুব অল্প কিছুদিনের মধ্যে হয়েছে, এবং আমরা ট্রেন্ড যদি বিশ্লেষণ করি আমরা ধারণা করতে পারি এই ধরনের দুর্নীতির জন্য দুদক অ্যাকশন নিচ্ছে বা সরকারের দিক থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই ধরনের তথ্য আমাদের সামনে আসার কথা। একটু যোগ করে রাখি, তার কয়েকদিন আগেই পরিমণির সাথে সম্পর্কের জেরে পুলিশের একজন কর্মকর্তা জনাব সাকলায়েন চাকরি হারিয়েছেন বা হারাতে যাচ্ছেন, এরকম একটা ফাইনাল সুপারিশ হয়েছে। এই তথ্য আমাদের সামনে এসছে। ফলে হচ্ছে শুরু করছিলাম যে এক ধরনের দুর্নীতি বিরোধী অভিযান বাংলাদেশে চলছে, একসময় যে তথাকথিত শুদ্ধি অভিযানের কথা বলা হলো, এবং দুদককে আমরা সাবালক হয়ে উঠতে দেখছি। দুদকের বিরুদ্ধে আমাদের ভীষণ সিরিয়াস অভিযোগ ছিল, তারা কখনোই দুর্নীতি দেখে না। কোথাও যদি প্রচুর হইহট্টগোল এবং শোরগোল হয়, মাঝে মাঝে একটু নড়ে চড়ে, তাও ডেকে তাদেরকে এক ধরনের ক্লিন চিট দেয় হলো তার কাজ। এছাড়া আপনি যদি কাউকে হয়রানি করতে চান তখন দুদক লেলিয়ে দেওয়া হয়। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এখন যেমন লেলিয়ে দেওয়া হয়েছে, এর আগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল। এরকম কাজ যার বিরোধী দল মতকে সিরিয়াসলি অপ্রেস করার জন্য দুদককে ব্যবহার করা হয়েছে। কিন্তু সেই দুদককে এখন দেখা যাচ্ছে সরকারের বিভিন্ন জায়গায় কর্মরত বা চাকরি থেকে রিটায়ার করা মানুষের বিরুদ্ধে ভীষণ সিরিয়াসলি নেমেছে। আর যেগুলো সেন্সেশনাল কেস, এর মধ্যে অন্তত 2টোর ক্ষেত্রে তো দুদক করেছে, যদি এটা তারা স্বতঃস্ফূর্ত বা স্বপ্রণোদিত হয়ে করেনি, জনাব বেনজির এবং জনাব মতিউরের ক্ষেত্রে। এ দুটো মেইন স্ট্রিম এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর শোরগোল হওয়ার পর দুদককে নড়তে চড়তে দেখা গেল। তাহলে একটা প্রশ্ন যেটা করেছিলাম শুরুতেই, সেই প্রশ্নের জবাবটা খোঁজার চেষ্টা করি। সরকার দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, এটা ভিজিবল করার চেষ্টা করছে, প্রকাশ্য করার চেষ্টা করছে। এটা শিওর যে ঘটনাগুলো ঘটছে এগুলো সামনে আসতে দেওয়া হচ্ছে, মিডিয়াকে সাপ্লাই করা হচ্ছে এবং মিডিয়াতে এই নিউজগুলো করতে বলা হচ্ছে, এটা আমি নিশ্চিত। কারণ দুদক কখনো 2-4 জনের বিরুদ্ধে যে তদন্ত করে না তা না, করে। তো সেই তদন্ত আসলে আমরা ধারণা করি বা আমরা নিশ্চিতভাবে বলতে পারি কখনোই সহিনিয়তে করা হয় না। প্রশাসন বা সরকারের মধ্যে নানান রকম গ্রুপ আছে, পাওয়ারের সেন্টার আছে, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে গিয়ে তাকে দমানোর জন্য, ওকে দমানোর জন্য দুদককে তারা লেলিয়ে দেওয়ার চেষ্টা করে। এনবিআর ডক্টর মতিউর কিন্তু এই ধরনের কথা বলেছিলেন। তার আগে এর আগে 4 বার দুদক লেলিয়ে দেওয়া হয়েছিল, এবং দুদক লেলিয়ে দেওয়ার পরে যেটা হলো, উনি 4 বারই বেরিয়ে এসছেন, এবার 5ম বার কী হবে সেটা পরে দেখা যাবে। সো ওই ঘটনাগুলো হয়েছে, কিন্তু এতদিন আমাদের সামনে এই ধরনের তথ্য আসে নাই। এখন প্রশ্ন হচ্ছে, এটার অডিয়েন্স কি? আমরা জনগণ। আমাদের জনগণকে কি কোনো মেসেজ দিতে চায়? মানে এই সরকার কারাপশনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, এতে সরকার কী লাভ? আমরা ক্লিশে শোনাবে, কিন্তু কথাটা বলতেই হয়, কারণ এটাই হলো মূল আলোচনার বিষয়। একটা ইলেকটোরাল ডেমোক্রেসির কথা আমরা যখন বলি, তখন একটা নির্বাচন যখন থাকে তখন জনগণকে কিছুটা কেয়ার করা। আপনি খারাপ মানুষ হলেও ইউ হ্যাভ টু কেয়ার পিপল। আপনি মানুষের কাছে ভোট যেহেতু চাইতে যাবেন, আপনাকে মানুষকে দেখানোর চেষ্টা করতে হবে যে না, আপনি কিছু কাজ করছেন। দেশে দুর্নীতি নিয়ে প্রচুর কথা হচ্ছে, এবং আওয়ামী লীগ এখন দুর্নীতি আর অস্বীকার করে না। আমি বহু আওয়ামী লীগ নেতার সাথে টকশো করেছি, আমি দেখলাম যে তাদের টোন এখন এরকম, দুর্নীতি হয়, এবং তারা এটাকে জেনারেলাইজ করার চেষ্টা করেন যে এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় দুর্নীতি হয়, সারা পৃথিবীতে দুর্নীতি হয়। এগুলোর বিরুদ্ধে কি যুক্তি আছে দিয়ে আসি, আজকে সেটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু এই কথাগুলো তারা বলেন। সো দুর্নীতি আছে, এবং তাদের ন্যারেটিভ হচ্ছে তাদের দলনেত্রী, দেশের প্রধানমন্ত্রী, তিনি
একমাত্র মানুষ যিনি এটাকে নিয়ন্ত্রণে আনতে পারেন এবং তিনি নিয়ন্ত্রণে আনবেন, তিনি সেভিয়ার, তিনি মেসিয়া, এই ধরনের একটা মেসেজ আমাদের সামনে বলার চেষ্টা করেন। কিন্তু এটা বলেও কি আসলে কোনো প্রয়োজন আছে? মানুষকে আপনি আসলে কেন পাত্তা দেবেন? মানুষকে আপনি কেন খুশি করতে চাইবেন? কোনো প্রয়োজন নাই। একটা অপরাধীদের সাম্রাজ্য হিসাবে তৈরি হয়েছে, এটা একটা মগের মুল্লুক, এটা একটা মাফিয়া স্টেট। সেখানে জনগণ কী ভাবছে টাপছে এগুলো ম্যাটার করে না। জনগণকে একটা জায়গায় এই ধরনের সরকার বা এই ধরনের রেজিম ভয় করে, সেটা হচ্ছে যদি জনগণ এতটাই বিক্ষুব্ধ হয়ে ওঠে যে সে রাস্তায় নেমে গেছে, তখন তার গতিচ্যুতির সম্ভাবনা থাকে, তখন সে জনগণকে কিছু কেয়ার করার চেষ্টা করে। তো দুর্নীতি নিয়ে কি জনগণের মধ্যে প্রচণ্ড ক্ষুব্ধতা তৈরি হয়েছে যে জনগণ রাস্তায় নেমে যেতে পারে? আমি তো দেখছি না, আমার ধারণা কেউই দেখছি না। তাহলে আবারও পাল্টা প্রশ্ন, জনগণ না কি তাহলে? আমার উত্তর হচ্ছে এই স্টেপগুলোর অডিয়েন্স আসলে জনগণ না, এই দেশের ভেতরের কেউ না। এই পদক্ষেপগুলো আমি মনে করি নেওয়া হচ্ছে সেই আমরা দীর্ঘদিন থেকে এটা ধারণা করছি এবং এই ধরনের অ্যাটিটিউড সরকারের মধ্যে দেখছি। বিশেষ করে আমেরিকা এক ধরনের অবজারভেশনের সরকারকে রেখেছে। আমরা আজিজ আহমেদের বিরুদ্ধে কি করা হচ্ছে বলে আমেরিকার ব্রিফিংয়ে বলা হয়েছে, কারণ ডোনাল্ড লু সহকারী পররাষ্ট্র সচিব বা আমরা মন্ত্রী বলি এভাবে, উনি যখন বাংলাদেশে সর্বশেষ আসলেন, তিনি তার বাংলাদেশে থাকাকালীন সময়ে তিনি ভয়েস অফ আমেরিকার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেও খুব স্পষ্টভাবে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে কী করছে, কী ধরনের পদক্ষেপ নিচ্ছে সেটা দেখবেন বলছেন। এমনকি বাংলাদেশের এই দুর্নীতির ঘটনাগুলো যখন আমেরিকার পররাষ্ট্র ডিপার্টমেন্টে, এমনকি পেন্টাগনে জনাব আজিজের ক্ষেত্রে তোলা হয়েছিল, সেখানেও ইনফ্যাক্ট এই কথাগুলো ব্রিফিংয়ে বলা হয়েছিল যে তারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন সরকারের সাথে এবং তারা দেখতে চান সরকার কী ধরনের পদক্ষেপ নেয়। এবং আমি একটু জুড়ে দেই, আগেও বলেছি, তারপরে এই ভিডিওর রিলেভেন্সের স্বার্থে বলছি, যেন আজিজ আহমেদের বিরুদ্ধে যখন পদক্ষেপ নেওয়া হলো স্পষ্ট দুর্নীতির অভিযোগে, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এর আগে মানবাধিকার লঙ্ঘন নিয়ে হয়েছিল, এই দুর্নীতির বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হলো, স্যাংশন দেওয়া হলো, সেটার পর সরকার তেমন কোনো উচ্চবাচ্য করেনি। যদিও জনাব আজিজ আহমেদের বিরুদ্ধে এখনও দুদককে লেলিয়ে দেওয়া হয়নি, কিন্তু সরকারের উপরে চাপ আছে। ডোনাল্ড লু স্পষ্টভাবে বলেছেন দুর্নীতি নিয়ে তারা একসাথে কাজ করছেন। সো সরকারের এক ধরনের চেষ্টা, আমি মনে করি, এটা আমার ইন্টারপ্রিটেশন, আমি ধারণা করি যৌক্তিকভাবেই, এটার অডিয়েন্স আসলে দেশের বাইরে। বাংলাদেশ যে একটা ক্লিপ্টোক্রাসিতে পরিণত হয়েছে, আমেরিকা আজিজকে যে ধারায় শাস্তি দিয়েছে, বহুবার বলেছে তার সাবহেডিং হচ্ছে ক্লিপ্টোক্রাসি অ্যান্ড হিউম্যান রাইটস, এবং আজিজ আহমেদ একজন ক্লিপ্টোক্রাসির পার্ট হিসেবে এই কাজগুলো করেছে। তো বাংলাদেশে যে একটা ব্র্যান্ডিং গ্লোবালি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা চোরদের সরকার, সরকারে যারা বসেছে তারা চোর, তারা চুরির উদ্দেশ্যে, দেশকে লুট করার উদ্দেশ্যে ক্ষমতা আঁকড়ে ধরে আছে। এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ সরকারের ইন্টারন্যাশনাল চাপ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। কিছু পদক্ষেপ নিয়ে সরকার সম্ভবত এই আলাপগুলো যখন আসবে, যারা তাদেরকে করতে আসবে, এগুলোকে এক্সাম্পল হিসেবে তারা দেখাবে। এবং আমি ধারণা করি সম্প্রতি যেসব পদক্ষেপ হয়েছে, এগুলো অলরেডি বিভিন্ন এম্বাসিতে সরকার পাঠিয়েও দিয়েছে। সুতরাং আমি যদি সঠিক হয়ে থাকে, আমার ইন্টারপ্রিটেশন যদি সঠিক হয়, আমরা সামনেও আরও কিছু ভিজিবল পদক্ষেপ নেওয়া দেখতে পারবো। যদিও বহুবার বলেছি ভিজিবল এই পদক্ষেপগুলো নেওয়া সরকারের খুব পক্ষে যায় না, কিন্তু তারপরও কিছু পদক্ষেপ হয়তো আরও আসবে। এবং রিসেন্ট পদক্ষেপ যা সোকল পদক্ষেপ আমরা দেখছি, দিনের শেষে এরা শাস্তি পাবে কি পাবে না ডিফারেন্ট আলোচনা, কিন্তু এই যে এই মুহূর্তে প্রচুর আলোচনা হচ্ছে, সেই আলোচনার মধ্যে আপনি দেখাতে পাচ্ছেন অ্যাট লিস্ট দ্য প্রসেস ইজ অন। দর্শক, আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।